হ্যালো এভরিওয়ান, আমরা ক্লাস 12 রায়ান মার্টিনের কারেন্ট ইলেকট্রিসিটির এমসিকিউ কোয়েশ্চেনগুলো করছিলাম, তাই তো? আমরা মনে হয় 18 নম্বর কোয়েশ্চেন পর্যন্ত সলভ করে ফেলেছি। হ্যাঁ, এই 18 নম্বর কোয়েশ্চেন পর্যন্ত কিন্তু আমরা সলভ করে ফেলেছি। আজকে আমরা নেক্সট কোয়েশ্চেনটা দেখব। তোমাদেরকে এই যে অনুরূপ বা যে মানে অল্টারনেটিভ যে কোয়েশ্চেনগুলো রয়েছে তাদের কিন্তু সলিউশন কিন্তু করতে আমি কিন্তু বলেছি তোমাদেরকে। তোমরা কিন্তু সেই সলিউশনগুলো করে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো 19 নম্বর কোয়েশ্চেনটা কী বলছে দেখো। বলছে 30 ওহম রোধ বিশিষ্ট একটি গ্যালভেনোমিটারকে এত ওহম রোধ দ্বারা শান্ট যুক্ত করলে মূল প্রবাহ মাত্র কত অংশ গ্যালভেনোমিটারের মধ্য দিয়ে মধ্য দিয়ে ঠিক আছে যাবে। তাহলে কি বলছে, এত ওহম রোধ বিশিষ্ট একটি গ্যালভেনোমিটার, মানে একটা তুমি গ্যালভেনোমিটার নিয়েছো যার রেজিস্ট্যান্স তোমাকে বলেছে 30 ওহম। কোশ্চেন নাম্বার 19। তাহলে একটা গ্যালভেনোমিটার নিয়েছো যার রেজিস্ট্যান্স তুমি বলছো এটা সাপোজ জি বলছি আমি 30 ওহম। ওকে, বলছে এত ওহম রোধ বিশিষ্ট একটি শান্ট যুক্ত করলে, তাহলে শান্ট মানে বাইপাস, সিম্পলি এটা তুমি বাইপাস যুক্ত করে দেবে। এখানে একটা তুমি রেজিস্ট্যান্স যুক্ত করে দিয়েছো, একে বাইপাস বলা হয়ে থাকে। যার রেজিস্ট্যান্স তোমার বলেছে পয়েন্ট কত 01 নাকি 1.1 ওহম, 0.1 ওহম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি একটা গ্যালভেনোমিটারের একটা স্ট্রাকচার বলতে পারো তুমি, ঠিক আছে? তো যুক্ত করলে বলছে মূল প্রবাহ মাত্র কত অংশ গ্যালভেনোমিটারের মধ্যে দিয়ে যাবে। তাহলে মেনলি আমাকে বের করতে হবে আইজি, বুঝতে পারলে? দেখো ফিজিক্সটা বোঝে, কিছুই নেই, সিম্পল জিনিস। মানে কারেন্ট এখান দিয়ে আসছিল, এখান দিয়ে আই পরিমাণ কারেন্ট আসছে। আই পরিমাণ যখন কারেন্ট আসছে সেটা কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে যাবে, কারণ এখানে এসে জাংশন পাচ্ছে। তাহলে এদিকে একটা যাবে, এইদিকে একটা যাবে। তাহলে এইদিকে আসবে আইজি পরিমাণ আর এদিকে যাবে আইএস পরিমাণ, তাই তো? একদম সিম্পল ব্যাপার। তার মানে এইখানে তুমি একটা এক্সটার্নাল পোটেনশিয়াল তুমি এখানে অ্যাপ্লাই করে রেখে দিয়েছো। সাপোজ এই পয়েন্টটাকে তুমি বলছো এ, এই পয়েন্টটা তুমি বলছো বি। তাহলে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে তুমি একটা পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করেছো। এটা সাপোজ আমি কনসিডার করছি ভি, মানে ভি এ মাইনাস ভি বি, দ্যাট ইজ ইকুয়াল টু আমি ভি কনসিডার করে দিলাম। ওকে, তাহলে এখানে ইকুইভ্যালেন্ট যদি রেজিস্ট্যান্স আমি ক্যালকুলেট করি, সুতরাং আর ইকুইভ্যালেন্ট সেটা কত হয় বলো? এটা দেখো প্যারালাল কম্বিনেশনে রয়েছে, সুতরাং জিএস ডিভাইডেড বাই জি প্লাস এস আমি বলতেই পারি, বুঝতে পারলে? ওকে, এবার এই সার্কিটটা, পুরো সার্কিটের মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে? আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। পোটেনশিয়াল ডিফারেন্স কত কি? ভি। ভি ইকুয়াল টু আই ইন্টু আর ইকুইভ্যালেন্ট বলতে পারি আমি। তাহলে এখান থেকে তুমি ভি ইকুয়াল টু এরকম বলতে পারো যে আই ইন্টু আর ইকুইভ্যালেন্ট মানে জি এস ডিভাইডেড বাই জি প্লাস এস, এরকম আমরা পাচ্ছি পোটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে? সো এইটাকে সাপোজ আমি 1 নম্বর নাম দিয়ে রাখলাম। আচ্ছা, এবার দেখো বলেছে যে জি এর মধ্য দিয়ে কী পরিমাণ কারেন্ট পাস করছে। জি এর মধ্য দিয়ে মানে জি হচ্ছে গ্যালভেনোমিটারের রেজিস্ট্যান্স, তার মধ্য দিয়ে কী পরিমাণ কারেন্ট পাস করছে। তাহলে তুমি বলবে যে পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে তুমি বলবে পোটেনশিয়াল ডিফারেন্স তো ভি, তাহলে ভি ইকুয়াল টু আই ইন্টু আর অ্যাকর্ডিং টু ওহমস ল। তাহলে আই কত এখানে? আই জি বলবে ইন্টু আর মানে এখানে জি, ঠিক আছে? তাহলে আইজি ইকুয়াল টু তুমি ক্যালকুলেট করতে পারো যে ভি ডিভাইডেড বাই জি। সুতরাং আইজি দ্যাট ইজ ইকুয়াল টু ভি মানে কত আবার? আই ইন্টু জি এস ডিভাইডেড বাই জি প্লাস এস ইন্টু 1/জি। তাহলে দেখো একটা জি কেটে যাচ্ছে এখানে, এই জি কেটে যাচ্ছে, তাহলে আলটিমেট কী পড়ে থাকছে বাবা এখানে? সুতরাং আমরা বলতেই পারি যে আইজি দ্যাট ইজ ইকুয়াল টু টোটাল কারেন্ট ইন্টু এস ডিভাইডেড বাই জি প্লাস এস, বুঝতে পারলে? তাহলে কেমন আসছে দেখো, যখন তুমি গ্যালভেনোমিটারের মধ্যে দিয়ে যে কারেন্ট দেখছো সেটা মানে কি হচ্ছে? টোটাল কারেন্ট ইন্টু এস ডিভাইডেড বাই জি প্লাস এস, এরকম তুমি কারেন্ট তুমি পাচ্ছ, ঠিক আছে? তাহলে কত পার্সেন্টেজ যাচ্ছে সেটা তুমি বের করতে চাইছো। তাহলে তোমাকে দেখো প্রোভাইডেড মানে গিভেন তোমাকে বলে দিয়েছে, তোমাকে জি বলে দিয়েছে 30 ওহম,
এস বলে দিয়েছে 0.1 ওহম, তাহলে এখান থেকে তুমি বলতেই পারো সুতরাং আইজি ইকুয়াল টু, আচ্ছা আই থাকলো, এস মানে কত 0.1, এটা 30 প্লাস 0.1, তাই তো? এটাকে একটুখানি ক্যালকুলেট করো। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত আসবে, 0.1 ডিভাইডেড বাই 30.1 হবে, তাই না? যেহেতু 0.1 রয়েছে, তাহলে এটাকে যদি আমরা ভাগ করি কত আসবে দেখি একটুখানি, 30 প্লাস 0.1 না, 0.1 ভাগ 30.1, তাহলে এইরকম একটা ভ্যালু তুমি পাচ্ছ যে আইজি ইকুয়াল টু, এটাকে এরকমও বলতে পারি, ঠিক আছে, 0.0033 এত এত কারেন্ট তুমি পাচ্ছ ইন্টু আই। তাহলে কত পার্সেন্টেজ, তাহলে পার্সেন্টেজ বের করতে গেলে তুমি কি করবে, জাস্ট সিম্পলি তুমি 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে পার্সেন্টেজ হয়ে যাবে, তাই না? তাহলে সুতরাং তুমি এখানে বলতেই পারো যে আইজি ইকুয়াল টু 0.0033, আচ্ছা আই, আচ্ছা ইন্টু 100%, পার্সেন্টেজ বলে তো 1/100, আর এখানে একটা কিন্তু আই কিন্তু তোমার থাকছে, ওকে, আই থাকবে এখানে। তাহলে এটাকে তুমি যদি মাল্টিপ্লাই করো তাহলে তুমি যে আনসারটা পাবে 2 ঘর, তাহলে 2 ঘর চলে যাবে এদিকে, তাহলে সুতরাং 0.33% হবে, এত পার্সেন্টেজ হবে, তাই তো? না হলে পরে দেখো 0.33% অফ যে মূল কারেন্ট, দেখো মূল কারেন্টের 0.33%, তাই না? তাহলে এটাই তোমার কি আনসার হবে, বুঝতে পারলে? একদম কিছুই নেই, সিম্পল কোশ্চেন। তাহলে মূল কারেন্টের কত পার্সেন্টেজ হচ্ছে তোমার, এত পার্সেন্টেজ, 0.33 এত পার্সেন্টেজ। তার মানে তুমি যখনই বলবো এটা তখন তুমি কী বলবে, 0.33 ইন্টু মূল কারেন্ট ভাগ 100, এইটা এই যে বলে না 3% অফ এক্স, তাহলে কী করো তুমি 3x/100 করো, এটা মানেই কত আবার 3x%, বুঝতে পারলে, বা 3%, মানে আমি যদি 3x যদি বলে দিই তার মানে বুঝিয়ে দিলাম যে এক্সের 3%। আমি যদি এক্সটা না বলতাম তাহলে আমাকে বলতে হতো 3% অফ এক্স, ঠিক আছে? তো সেই জিনিসটা এখানে আমি লিখেছি আর কি। এগুলো জাস্ট নর্মাল জিনিস, এগুলো তোমরা হয়তো অনেকেই বোঝো না, কিন্তু বুঝতে হবে জিনিসগুলো। হ্যাঁ, ওকে, নেক্সট কোশ্চেন দেখো। এই যে অনুরূপ কোশ্চেনগুলো আমি করবো না বাবা, অনুরূপগুলো কিন্তু তোমরা করবে, কারণ একই ধরনের কোশ্চেন বারবার করে কোনো লাভ নেই। বেসিক ফিজিক্সটা বুঝে নাও, দিয়ে তোমরা নিজেরা করে ফেলো, করতে পারবে, নিজেরাই করতে পারবে। 20 নম্বর কোশ্চেন দেখো কী বলছে। বলছে দুটি রোধের শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়ের তুল্য রোধ যথাক্রমে এস ও পি। দুটো রোধ, তাদের শ্রেণী সমবায় বলে দিয়েছে, মানে সিরিজ কম্বিনেশন আর প্যারালাল কম্বিনেশন বলে দিয়েছে। বলছে এস ইকুয়াল টু যদি এন পি হয় তবে এন এর সম্ভাব্য সর্বনিম্ন মান কত হবে। এই তো সিম্পল কোশ্চেন হবে, আই থিঙ্ক। দেখা যাক। তাহলে দুটো রেজিস্ট্যান্স তুমি ক্যান্সেল করো প্রথমে। সো কোশ্চেন নাম্বার 20 আমরা দুটো রেজিস্ট্যান্স ক্যান্সেল করি। প্রথমে আমি সিরিজ কম্বিনেশন দেখাই, এটা ওদের সিরিজ কম্বিনেশন, একটা রেজিস্ট্যান্স R1, একটা রেজিস্ট্যান্স R2। তাহলে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে আমি এস বলেছে আমাকে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে, তাহলে সিরিজ মানে জাস্ট সিম্পলি যোগ করবে তুমি R1 প্লাস R2। সিমিলারলি আমাকে যদি বলে প্যারালাল কম্বিনেশন, তাহলে কী করবো আমি, এই একটা রেজিস্টার এখানে দেব, এই একটা রেজিস্টার আমি এখানে দেবো। ইমাজিন করি দুজনেই, এটাও R1 এটাও R2, ঠিক আছে? তাহলে এখানে যে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে হবে সেটা কত হয় বাবা, R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এত একদম দুটোর জন্য এই ফর্মুলা হয়, আমি যখন থিওরি ক্লাস পড়িয়েছি তখনও বলেছি, যখন প্রবলেম করছি তখনও বলছি। ঠিক আছে, জাস্ট সিম্পলি তোমরা জানো নিজেই এরকমভাবে করতে হয়, R1 প্লাস 1/R, এটাকে লসাগু করো, তাহলে এটার মানে কত 1/P। হ্যাঁ, এটাকে যখন তুমি লসাগু করবে এখানে R1 R2 আসবে, এখানে R2 প্লাস R1 আসবে,
ইকুয়াল টু 1/p। এটাকে উল্টে দিলে পরে তোমার এটা চলে আসবে। যারা নতুন আছে তাদের জন্য এটাকে আবার করে দিলাম, ঠিক আছে। ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। যারা নতুন আছে, যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর যারা করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা অনেকটা দূর এগিয়ে নিয়েছো চ্যানেলটাকে। তো আশা করবো তোমরা আরও তোমরা ভালোবাসা দেবে, তোমাদের ভালোবাসার জন্যই এতটা দূর আসতে পেরেছি, ঠিক আছে। আর তোমরা একটু বেশি করে ভিডিওগুলো দেখো, ফুল ওয়াচ করো, যাতে ওয়াচ আওয়ারটা আমার কমপ্লিট হয়ে যায়। আর একটুখানি বাকি আছে, তোমরাই পারবে। তোমরা যদি চেষ্টা করো তাহলে সবই সম্ভব, ঠিক আছে। তোমরা একটু চেষ্টা করো, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, বেশি বেশি করে শেয়ার করো। যতটা আমি পারবো ততটা তোমাদের জন্য করে যাবো, ঠিক আছে। তো তোমরা একটুখানি ভালোবাসা রেখো, আমি তোমাদের জন্য আছি। ওকে, তাহলে এটা হলো। এইবার তোমাকে একটা কন্ডিশন বলেছে। কন্ডিশনটা কি বলেছে দেখো, এটা একটু দেখে নিই। বলেছে এস ইকুয়াল টু এন ইন্টু পি। তোমাকে বলেছে যে এস ইকুয়াল টু এন ইন্টু পি। তাহলে এস এর মান বাবা তুমি জানো R1 প্লাস R2, এন থাকলো ইন্টু পি। পি মানে কত বাবা? R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এইখান থেকে এন এর সর্বনিম্ন সম্ভাব্য মান বের করতে বলেছে। এখানে দেখো R1 প্লাস R2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই R1 R2। এইটা তুমি পাচ্ছ, বুঝতে পারলে? এইটা তুমি পাচ্ছ। সো এইবার কি বের করতে বলেছে আমাদেরকে, দেখি না যায়। ওকে, বলছে এন এর সম্ভাব্য সর্বনিম্ন মান কত হবে, এরকম কোনো অপশন দিয়েছে। আচ্ছা, রেজিস্ট্যান্সগুলো কিছু বলে দিয়েছে। দুটি রোধে শ্রেণী সমবায় সমান্তরাল না, রেজিস্ট্যান্সগুলোর কোনো কথা কিছু বলেনি যে এত করে রয়েছে বা কিছু, সেগুলো কিন্তু কিছু প্রোভাইডেড নেই এখানে। তাহলে পরে দেখো, এখানে সর্বনিম্ন মান যদি বের করতে হয়, আমি যদি এটাকে ভাঙি, উপরেরটাকে, নিচেরটা যত বড় হবে উপরে তত ছোট হয়। আর নিচেরটাকে যদি আমি বাদ দিই তাহলে উপরেরটাকে ছোট হতে হবে, তাহলে তোমার এটা ছোট হবে। তাহলে এটাকে ছোট করতে গেলে কিন্তু ভ্যালুতে কি আনসার আসবে থরি, কেন 1 1 2 স্কয়ার বাই 1। এটাকে যদি আমি ভাঙি কেমন আসে দেখা যাক একটুখানি। সো R1 স্কয়ার প্লাস R2 স্কয়ার প্লাস 2R1 R2 ডিভাইডেড বাই R1। আদারওয়াইজ এরকমও করা যেতে পারে যে R1 প্লাস R2 তার হোল স্কয়ার ইকুয়াল টু R1 মাইনাস R2 তার হোল স্কয়ার প্লাস 2R1। এটা হয় না, সরি 4R1 R2। এটাকে ভাঙলে দেখি কি আসে, মানে এর একটা ফর্মুলা করা যেতে পারে, সে তোমার ফর্মুলা নিজে থেকে তৈরি করে দিতে পারো। R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার প্লাস, সরি 2 টাইমস অফ R1 R2। এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র কি হয়? এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার। না, এটা তো হয় না। এ স্কোয়ার এটা কি ঠিক লিখলাম? এটাকে এরকমভাবে ভাগ, দেখো যদি এরকম হয় R1 প্লাস করো মাইনাস R2 করে দাও। এটা তো তোমরা জানো, R1 স্কোয়ার প্লাস 2 ইন্টু R1 ইন্টু R2 প্লাস মাইনাস R2 তার হোল স্কোয়ার। তাহলে এইখানে মাইনাস হবে R1, মানে R1 স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা ভুল লিখেছি, এটা প্লাস হবে, এইখানটায় মাইনাস হবে, ঠিক আছে। এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রে কী হবে, এইটার আগে মাইনাস হবে।
প্লাস 4R1 তার মানে আমি যেটা লিখেছি ঠিকই লিখেছি তাই না, R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার প্লাস 2R1 R2 ঠিকই লিখেছি আমি, কারণ R1 প্লাস R2 হোল স্কোয়ারটাকে ভাঙলে ওর এটাই পাচ্ছি আমরা, সুতরাং আমরা এটা লিখতে পারি। যদি এটা লিখে থাকি, সাপোজ দেখি একটুখানি ভেঙে ভেঙে, আমি যদি এই ব্যাটাকে লিখি এরকম যে R1 মাইনাস R2 তার হোল স্কোয়ার প্লাস 4R1 R2 ডিভাইডেড বাই R1 R2, ঠিক আছে। তাহলে এনটা সর্বনিম্ন কখন হবে, যখন এই ব্যাটাটা সর্বনিম্ন হবে। ইফ R1 মাইনাস R2 ইকুয়াল টু 0, দেন আমি বলবো যে n উইল বি মিনিমাম, তাই তো। তাহলে n ইকুয়াল টু n মিনিমাম হবে, n ইকুয়াল টু n মিনিমাম হবে, সেটা দেখা যাচ্ছে এখান থেকে। তাহলে যদি এটা শূন্য হয় তাহলে তুমি বলছো যে বাবা R1 ইকুয়াল টু R2, মানে এটাকে আমি একটা তাহলে সিম্পলি আমি আর ক্যান্সেল করে নিতে পারি। তাহলে সুতরাং এনটা এখন কি n মিনিমাম হয়ে গেছে, কারণ আমি এই কন্ডিশনটা পুট করবো এখন, এই কন্ডিশনটা। তাহলে এটা তো আগে থেকে শূন্য রে বাবা, তাহলে 4R1 R2, এবার R1 R2 ভ্যালু আমি পুট করে দেবো, বা R1 R2 কেটে যাবে এখান থেকে, একই জিনিস। বা তুমি সিম্পলি R1 এর জায়গায় আর লিখতে পারো, মানে R2 এর জায়গায় আর লিখতে পারো, তাহলে কেটে গিয়ে আলটিমেট কি থাকছে n মিনিমাম ইকুয়াল টু 4, তাহলে 4 তোমার কিন্তু আনসার হবে। তাহলে n মিনিমামে যে মানে মিনিমাম যে ভ্যালু সেটা কত 4, কেন 4 আনসার আছে, 4 আনসার আছে। বুঝতে পারলে, বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, প্রবলেম হয়ে যাবে, মানে এমন কোনো মানে বিশাল রকেট সায়েন্স প্রবলেম এখানে দেবে না, বিশাল কোয়ান্টাম মেকানিক্সের প্রবলেম এখানে দেবে না, ঠিক আছে। সো প্রবলেম সলভ হয়ে যাবে, একটু ভেবে ভেবে করলে পরে প্রবলেম সলভ হয়ে যায়, কোনো প্রবলেমই একটু ভাবলে পরে সলভ হয়ে যায়, ঠিক আছে। আসলে জিনিসটা বুঝতে পেরেছো, এটাকে আমি এমনভাবে ভাঙলাম, আমি দেখলাম যে নিচেরটাকে আমি কিছু করতে পারছি না, ঠিক আছে, কিন্তু আমি উপরেরটাকে নিয়ে কাজ করতে পারছি। সুতরাং উপরটা যদি মিনিমাম হয় তাহলে পরে এটা মিনিমাম হবে, বা আমি যদি দেখতাম নিচে রয়েছে টার্মটা, তাহলে আমি নিচেটাকে নিয়ে ভাবতাম, তখন নিচেটা যদি ম্যাক্সিমাম হয় তাহলে পরে এটাকে মিনিমাম করতে হতো, বা তখন আমাকে কী বলতে হলো, তো এনটার ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলতো, ঠিক আছে, কারণ নিচেরটার যখন কাজকর্ম হয় না তখন উপরে ম্যাক্সিমাম হয়ে যায়। সো সেরকম ব্যাপারগুলো আছে, বা অনেক সময় আমরা ডেরিভেটিভ করে দেখি আমরা, ঠিক আছে, এখানে ডেরিভেটিভ করার কোনো দরকার নেই, জটিল হয়ে যাবে ডেরিভেটিভ করতে গেলে। সুতরাং তার জন্য আমরা কি যে নর্মাল প্রসেস, সেই প্রসেসটা নিয়ে অ্যাপ্লাই করলাম, ওকে। আচ্ছা, 21 নম্বর কোয়েশ্চেনটা দেখো কী বলছে, একটি 1.5 এর ভোল্টের তড়িৎচালক বল ও এত অভ্যন্তরীণ, মানে বলে দিয়েছি তোমাকে ইলেকট্রোমোটিভ ফোর্স, ইন্টারনাল রেজিস্ট্যান্সও বলে দিয়েছি। বলছে তড়িৎ কোষে 2 অ্যাম্পিয়ার কতখানি কারেন্ট ফ্লো করছে, 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠিয়ে আহিত করা হচ্ছে, ফাইন। আচ্ছা, এই ব্যাটারিটাকে আহিত করা হচ্ছে, মানে চার্জ দেওয়া হচ্ছে, মানে তুমি জাস্ট যে মানে বোর্ডের সাথে কানেক্ট করে দিয়েছো, তোমাদের এসি সোর্সের সাথে কানেক্ট করে দিয়ে তুমি একটা ব্যাটারিকে চার্জ দিচ্ছ, মানে একটা চার্জেবল ব্যাটারি, ঠিক আছে, মোবাইল ফোনের ব্যাটারি ভাবতে পারো। বলছে তাহলে তড়িৎ কোষের দুই প্রান্তের বিভব প্রভেদ কত? ওকে, ইন্টারেস্টিং কোয়েশ্চেনটা। তাহলে তড়িৎ কোষের দুই প্রান্তের বিভব প্রভেদ কত? দেখো কত নম্বর কোয়েশ্চেন ছিল, 21 নম্বর কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 21। দুটো পেজ বাড়িয়ে নিই বাবা। তাহলে তোমাকে কি বলেছে সার্কিটটাকে ভালো করে বোঝো। এরকম একটা তুমি ব্যাটারি নিয়েছো, এখানে ব্যাটারি নিয়েছো, প্লাস মাইনাস, ইলেকট্রোমোটিভ ফোর্স ই, ইন্টারনাল রেজিস্ট্যান্স আর, এবং এর সাথে তুমি কি করেছো, একটা এসি সোর্স তুমি কানেক্ট করে দিয়েছো, যেহেতু চার্জ দিচ্ছ তুমি এসি সোর্স ভাবতে পারো, বা নর্মাল একটা তুমি ব্যাটারি ভাবতে পারো, যেটা দিয়ে তুমি চার্জ দিচ্ছ, ঠিক আছে। চার্জ যখন দিচ্ছ তাহলে কি এর দুই প্রান্তে একটা বিভব প্রভেদ করছে, সেই বিভব প্রভেদটা কতখানি সেটাই বের করতে পেরেছি। কারণ আমরা কি জানি যে ই ইকুয়াল টু ভি প্লাস আই ইন্টু আর হবে, যে ভি তোমার যে এই দুই প্রান্তের যে বিভব প্রভেদ, দুই প্রান্তের বিভব প্রভেদ, আর আই ইন্টু আর এটা তোমার কি লস্ট ভোল্ট, এটাকে বলা হয় লস্ট ভোল্ট, নষ্ট ভোল্ট, ঠিক আছে। আর হচ্ছে তোমার ইন্টারনাল রেজিস্ট্যান্স, এগুলো তোমরা সবাই জানো, আর হচ্ছে তোমার ইন্টারনাল রেজিস্ট্যান্স,
রেজিস্ট্যান্স। ওকে, তাহলে এই ভিটাই তোমাকে মেনলি বের করতে হবে। ভিটা বের করে হলো একদম সিম্পলি কিছুই নেই। তাহলে ভি ইকুয়াল টু ই মাইনাস আই ইন্টু আর। সুতরাং ভি ইকুয়াল টু ই তোমাকে বলে যাই 1.5 না, 1.5 ভোল্ট বলেছে। আচ্ছা, তাহলে তো কিছুটা কারেন্ট কমে যাবে। তো কি বলছে, একটি এত ভোল্ট এর তড়িৎচলক বল ও এত ওহম অভ্যন্তরীণ রোধযুক্ত তড়িৎ কোষে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠিয়ে আহিত করা হচ্ছে, তাহলে তড়িৎ কোষের দুই প্রান্তে বিভব প্রভেদ কত হবে? ও, যেহেতু আহিত করা হচ্ছে তার মানে কি এর এটা বেশি, পোটেনশিয়ালটা বেশি, তাছাড়া আহিত করবে কি করে? না, কম হলে তো আহিত করতে পারবে না। কম হলে কি আহিত করতে পারবে? পারবে না। তাহলে পরে এই ফর্মুলাটা আমি ইউজ করতে পারি না, কারণ এটা তুমি যদি ইউজ করো, তুমি দেখতেই পাচ্ছ আই ইন্টু আর। আই বাবা বলে দিয়েছে এখানে তোমাকে, কারণ এখানে কারেন্ট পাঠাচ্ছে, এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে, এই কারেন্ট নিচ্ছে না, কারেন্টের দিকে যাচ্ছে, এই দিয়ে ঢুকছে। বুঝতে পারলে? কারেন্টটা কত বলেছে বাবা? 2 অ্যাম্পিয়ার বলেছে। এখানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট তুমি পাঠিয়েছো। তাহলে এখানে তুমি যদি লেখো 2 ইন্টু 0.2 লেখো, তাহলে কমে যাচ্ছে না 1.5 থেকে? এটা হতে পারে না, কারণ এর পোটেনশিয়াল ডিফারেন্সটা অবশ্যই বেশি হতে হবে এই ব্যাটারির থেকে। ওকে, তাহলে তুমি যেহেতু চার্জ দিচ্ছ মানে আহিত করছো, তাহলে তুমি বলবে যে ভি ইকুয়াল টু কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। এবার ব্যাপার হচ্ছে গিয়ে, যেহেতু দেখো এইভাবে জিনিসটা ক্যালকুলেট করো তাহলে বেশি সুবিধা হবে। তাহলে পোটেনশিয়াল মানে এ একটা এদিকে কিন্তু ভোল্টেজ মানে কারেন্ট পাঠানোর চেষ্টা করছে, আমি আবার এদিকে কারেন্ট পাঠানোর চেষ্টা করছি। মানে আমার পোটেনশিয়াল ডিফারেন্সটা আমারটা এদিকে পজিটিভ, এদিকটা নেগেটিভ, ওর আবার উল্টো। তাহলে কি এটা ডিফারেন্সের সৃষ্টি হচ্ছে, তাহলে ভি মাইনাস ই হবে। ভি মাইনাস ই কেন করলাম? বিকজ ভি ইজ গ্রেটার দেন ই। ভি মাস্ট বি গ্রেটার দেন ই, তাছাড়া তো চার্জ হবে না। এই কন্ডিশন যদি হয়, যদি এটা হয়, দেন এটা চার্জ হবে। কথাটা বলতে পারলাম? যদি ভি গ্রেটার দেন যদি ই হয় তবে চার্জ হবে। তাহলে এটা যদি হয়, এবং এটার যে ডিফারেন্স সেটাই কি, ভি ইকুয়াল টু কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। এখানে রেজিস্ট্যান্স মানে স্মল আর, তাহলে এখানে কি হচ্ছে, ভি ইকুয়াল টু আই প্লাস ই প্লাস আই ইন্টু আর হচ্ছে। বুঝতে পারলাম? তাহলে এখানে ভি ইকুয়াল টু ই মানে কত বলেছে? 1.5 বলেছে, আর 2 ইন্টু 0.2, তাই তো হবে। দেখেন 2.0। তো এটাকে যদি ক্যালকুলেট করো তাহলে তোমার আনসার চলে আসবে 2 ইন্টু 0.2 মানে 0.4 হয়ে গেল, প্লাস 1.5 1.9 তোমার আনসার হবে। ভি ইকুয়াল টু 1.9 ভোল্ট। তার মানে মিনিমাম তোমাকে দেখো, এই যে সোর্সটা তুমি কানেক্ট করেছো তার ভোল্টেজটা মিনিমাম 1.9 হতে হবে, তাছাড়া কিন্তু এটা চার্জ হবে না। মানে এই যে তড়িৎ কোষ সেটাকে চার্জ করতে গেলে তোমার মিনিমাম যে এক্সটার্নাল ব্যাটারির সাথে তুমি কানেক্ট করছো বা যে সোর্সটার সাথে তুমি কানেক্ট করছো তার কিন্তু পোটেনশিয়ালটা 1.9 দিতে হবে, এর থেকে বেশি হলেও চার্জ হবে। বুঝতে পারলে? তাহলে মিনিমাম তোমার 1.9 হতে হবে। এই দেখো এখানে কিন্তু ডিরেক্ট এই ফর্মুলা কিন্তু কাজ করবে না, এখানে কিন্তু ফিজিক্স কাজ করছে, মানে বেসিক ফিজিক্স তোমাকে বুঝতে হবে। কী বললাম, বুঝতে পেরেছো? তাহলে এখানে আমি যখন এই ফর্মুলা ইউজ করছিলাম তখন আমি দেখতে পাচ্ছিলাম যে বাবা যাকে মানে চার্জ করছো তারই পোটেনশিয়াল বেশি, মানে যাকে দিয়ে তুমি চার্জ করাচ্ছ তার পোটেনশিয়াল কম, সেটা কী করে সম্ভব হয়? তাই না? আমার কাছে যদি বেশি এনার্জি থাকে তবেই তো আমি কাউকে এনার্জি ধার দিতে পারবো। মানে আমার কাছে যদি টাকাই না থাকে, সাপোজ আমার কাছে 1000 টাকা আছে, ঠিক আছে, তবেই তো আমি কেউ আমার কাছে 100 টাকা ধার চাই, তবে তো আমি কাউকে দিতে পারবো। আমার কাছে বড় করে 0 টাকা রয়েছে, আমার কাছে কেউ 100 টাকা ধার চাইলো, আমি কি দিতে পারবো? কোনো দিনই পসিবল নয়। এই ফিজিক্সটা এখানে কাজ করছে। সো সেই লজিক অনুসারে আমি এই যে জিনিসটা লিখলাম, কারণ ভি এর পোটেনশিয়ালটা বেশি আর
যাকে চার্জ করা আছে তার পোটেনশিয়ালটা কম, সুতরাং সেটা ইকুয়াল টু আই ইন্টু আর, এটা বলে তোমার হয়ে যাবে আনসার। হ্যাঁ 1.9 তোমার আনসার রয়েছে। ওকে, এখানে বলেছে কি দেখো, বলছে কোনো একটি তড়িৎবাহী তারের তড়িৎ প্রবাহ ঘনত্ব মানে কারেন্ট ডেন্সিটি। তড়িৎ প্রবাহ ঘনত্বের ইংলিশ কি? কারেন্ট ডেন্সিটি। কারেন্ট ডেন্সিটির ডেফিনেশন কি বলে এবার? কারেন্ট ডেন্সিটিকে আমরা সাধারণত জে দিয়ে লিখে থাকি। জে বলছে যে কারেন্ট পার ইউনিট এরিয়া, এটা তোমার কারেন্ট ডেন্সিটি। ও তড়িৎ ক্ষেত্রের অনুপাত, একটু বাবা একদম সিম্পল কোশ্চেন। তাহলে কারেন্ট ডেন্সিটি বা ইলেকট্রিক ফিল্ড এটাকে কি বলা হয় বলো তো এটাকে? কারণ তোমরা হয়তো জানো বা জানো না, জানি না, যে ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু সিগমা ইন্টু জে বলা হয়ে থাকে। যেটা কি বলতো কারেন্ট, সরি ভুল লিখছি না, জে ইকুয়াল টু সিগমা ইন্টু ইলেকট্রিক ফিল্ড এটা বলা হয় থাকে, ঠিক আছে? জে ইকুয়াল টু সিগমা ইন্টু ই বলা হয়ে থাকে, মানে এটা তোমার ওহমের ভেক্টর ফর্ম, যে ওহমস ল, দিস ইজ দ্য ভেক্টর ফর্ম অফ ওহমস ল, ভেক্টর ফর্ম অফ ওহমস ল, বুঝতে পারলে? তাহলে এই যে সিগমাটা হচ্ছে তোমার কন্ডাক্টিভিটি, সুতরাং কন্ডাক্টিভিটি ডেফিনেশন কি বলছে? কন্ডাক্টিভিটি হবে তোমার কারেন্ট ডেন্সিটি পার ইলেকট্রিক ফিল্ড, কারেন্ট ডেন্সিটি পার ইলেকট্রিক ফিল্ড, এটাকে বলে আমরা কন্ডাক্টিভিটি, বুঝতে পারলে? মানে ভেক্টর ফর্মে যদি আমি লিখি একদম সেটাই, তাহলে আমরা এটা লিখতে পারি যে জে বাই ই, তাহলে এখানে তোমার আনসার হবে পরিবাহিতাঙ্গ, ঠিক আছে? পরিবাহিতাঙ্গ তোমার, তাই তো আসছে না? পরিবাহিতাঙ্গ তোমার আনসার হবে, কারণ এটাই তোমার ভেক্টর ফর্ম। তাহলে ওহমের সূত্রের যে ভেক্টর ফর্ম সেটা তোমাকে একটু জানতে হবে, আশা করি এটাই, একটু ভাবতে দাও। হ্যাঁ এটাই হবে, মানে কারেন্ট ডেন্সিটি ইকুয়াল টু সিগমা ইন্টু, এটা তোমার মানে ভেক্টর ফর্ম ওহমের সূত্র। আর এমনি নর্মাল যেটা লিখো তোমার ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। অ্যাকচুয়ালি এটা থেকেই আমরা এসব জিনিস ডিরাইভ করে থাকি, হ্যাঁ। সো আমি হয়তো যখন থিওরি ক্লাস পড়িয়েছিলাম তখন এসব জিনিস দেখিয়েছিলাম, যারা এখনও পর্যন্ত সেইগুলো দেখোনি একবার দেখে নাও বাবা, এই জিনিসগুলো তাহলে কি আর কোনো অসুবিধা হবে না। তো এখান থেকে আমি সিগমা বলতে পারি সিগমা ইকুয়াল টু জে বাই ই, তাহলে তোমার পরিবাহিতাঙ্গ তোমার আনসার হবে। হয়ে গেল। 23 নম্বর কোশ্চেন কি বলছে? বলছে সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি পরিবাহী তারের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা প্রবাহিত হয়। ভালো কথা। বলছে প্রতি সেকেন্ডে ওই পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত মুক্ত ইলেকট্রনের সংখ্যা কত? প্রতি সেকেন্ডে ওই পরিবাহীর মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনের সংখ্যা কত? তাহলে আমরা পরিবাহী তার তুমি কনসিডার করেছো এরকমভাবে, সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি পরিবাহী তারের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা প্রবাহিত হয় প্রতি সেকেন্ডে ওই পরিবাহীর মানে পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত মুক্ত ইলেকট্রনের সংখ্যা। কত নম্বর কোশ্চেন? 23 নম্বর কোশ্চেন। সো কোশ্চেন নাম্বার 23, ঠিক আছে? তাহলে এরকম একটা তুমি ওয়্যার কনসিডার করেছো, এরকম একটা তুমি সিলিন্ড্রিক্যাল ওয়্যার কনসিডার করেছো, এটা তোমার প্রস্থচ্ছেদ, এটা প্রস্থচ্ছেদ, এগুলো মানে এটাকে তুমি এখানে বলতে পারো এটা প্রস্থচ্ছেদের তোমার ক্ষেত্রফল তুমি এ বলতেই পারো, অসুবিধা নেই। এখানে কারেন্ট ফ্লো করছে, তার মানে ইলেকট্রন ফ্লো করছে। ইমাজিন করতে পারো কারেন্ট যেদিকে ফ্লো করে ইলেকট্রন তার অপোজিট দিকে ফ্লো করে। সাপোজ আমি বলছি কারেন্টটা এইদিকে ফ্লো করছে, মানে অপোজিট ডিরেকশনে কারেন্ট ফ্লো করছে, তাহলে ইলেকট্রনটা তুমি বলবো যে এইদিকে ফ্লো করছে, ঠিক 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 তাহলে এদিকে ইলেকট্রন কিন্তু ফ্লো করছে। এবার তোমাকে বলেছে যে এই যে প্রতি সেকেন্ডে এই ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কি পরিমাণ ইলেকট্রন পাস করছে প্রতি সেকেন্ডে। তাহলে আমরা যদি বলি যে কতখানি কারেন্ট যাচ্ছে, তাহলে তুমি বলো যে হয় কারেন্ট মানে তো বাবা এটা জানি আমরা
যে n ইন্টু ই ডিভাইডেড বাই টাইম, সিম্পল জিনিস। কারেন্ট মানে এটা পাচ্ছ তুমি। এবার তুমি বলবে কারেন্ট ডেন্সিটি তাহলে কত পাবা? তাহলে কারেন্ট ডেন্সিটি মানে তো তুমি একটু বললাম যে কারেন্ট ডেন্সিটি মানে কারেন্ট পার ইউনিট এরিয়া। তাহলে আই মানে তুমি বলবে জে ইন্টু এ। তাহলে এখানে তুমি পুট করে দেবে আই এর মানটা, জে ইন্টু এ ইকুয়াল টু এন ইন্টু ই বাই টি। তাহলে কতগুলো ইলেকট্রন যাচ্ছে তুমি বলবে। তাহলে নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট এরিয়া পার ইউনিট, দেখি এক সেকেন্ড, মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে ওই পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত মুক্ত ইলেকট্রনের সংখ্যা কত। তাহলে তুমি এটাকে এরকমভাবে ইমাজিন করতে পারো যে এন ডিভাইডেড বাই টি, সরি নাম্বারটা বের করতে হবে না, নাম্বারটা তোমাকে বের করতে হবে। প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা। আরেকটা জিনিস, একটা ফর্মুলা আমরা লিখতে পারি, এন জে ইকুয়াল টু এন ইন্টু ই ভিডি, ডিপ ভেলোসিটি বা ইলেকট্রিক টার্মসও লেখা যেতে পারে, তাই তো? কারণ আমরা জানি যে ডিপ ভেলোসিটি ইকুয়াল টু মিউ ইন্টু ই ইলেকট্রিক ফিল্ড বাই মিউ হচ্ছে তোমার মোবিলিটি হয়। সো এটা লিখতে পারি আমরা জে ইকুয়াল টু এন ইন্টু ই ইন্টু ভিডি। ডিপ ভেলোসিটি দিয়ে হবে, সুবিধা তো হচ্ছে না। ডিস্টেন্স বাই টাইম মানে ডিপ ভেলোসিটি পাবে তুমি। তাহলে এইখান থেকে যদি আমি দেখি, সো নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট টাইম ইকুয়াল টু জে ইন্টু এ ডিভাইডেড বাই ই। যদি আমি পার ইউনিট এরিয়া বলি, সুতরাং এটা বলবো আমি জে ডিভাইডেড বাই ই। আচ্ছা, যেহেতু কারেন্টটা বলে দিয়েছে তাহলে জে আর এ লেখার কোনো দরকারই নেই, এখান থেকে তুমি আই করে দাও, এটাকে আই করে দাও। তাহলে এইখানটায় তুমি এটাকে আই বাই ই করে দাও। ভাত খাবো এখন। হ্যাঁ, সো এন বাই টি দ্যাট ইজ ইকুয়াল টু আই বাই ই। আই বাই ই মানে কত? আই মানে তোমাকে বলা হচ্ছে 1 ডিভাইডেড বাই ই মানে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। ওকে, এটাই আসবে আনসার আমাদের। তাহলে এতগুলো ইলেকট্রন পাস করবে, দেখি ভাগ করে 1 ভাগ 1.6, 0.6। সো নাম্বার অফ ইলেকট্রন পার টাইম ইকুয়াল টু 0.625 ইন্টু 10 টু দি পাওয়ার 19। এত সংখ্যক, বুঝতে পারছো? পার সেকেন্ডে কতগুলো, মানে একটা এরিয়ার মধ্য দিয়ে এতখানি ইলেকট্রন পাস করছে। 0.65। আচ্ছা, এখানে তাহলে এটাকে আমি এরকম লিখতে পারি, যেরকম টার্মসে রেখেছি লেখো না। এটাকে তুমি বলবে এন বাই টি দ্যাট ইজ ইকুয়াল টু, তাহলে একটা শূন্য দিকে নিয়ে আসি, তাহলে 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 18 বলবো। বুঝতে পারলে? তাহলে এটা তোমার আনসার হবে, এটা তোমার আনসার হবে। 80 কোথায় আছে দেখো, এটা, তাহলে এটা তোমার আনসার হবে। কিছুই নেই, সিম্পল জিনিস। তাহলে এখানে যেহেতু কারেন্টেই বলে দিয়েছে, সুতরাং কারেন্ট ডেন্সিটির দিকে আসার কোনো দরকার নেই, কারণ তুমি কারেন্টের ডেফিনেশন জানো এইটা, সুতরাং এটা জানলে তোমার কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এন ইন্টু কী লিখেছে এটা একটু বলে দিই। এন ইন্টু ইকুয়াল টু মানে চার্জ ইকুয়াল টু, আমরা জানি চার্জ কি কোয়ান্টাইজড হয়ে থাকে, সুতরাং চার্জ ইকুয়াল টু নাম্বার, এটা ইন্টিজার হয়ে থাকে, এনের ভ্যালুটা অবশ্যই ইন্টিজার হবে, 1 2 3 ইন্টিজার হবে। আর ই তোমার হচ্ছে ইলেকট্রনিক চার্জ 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। যে কোনো চার্জ আমরা ইন্টিজার মাল্টিপল অফ ইলেকট্রনিক চার্জ পাই, এটাকে বলা হচ্ছে তো কোয়ান্টাইজেশন রুল, সেটাই তোমার এটা। এবার কারেন্টের ডেফিনেশন তোমরা কি জানো, যে কারেন্ট মানে তো বাবা চার্জ বাই টাইম, তাহলে চার্জ মানে তো এন ইন্টু ই। ঠিক আছে, যারা জানো না তাদের জন্য বলে দেবো, ঠিক আছে?
আজ এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নেক্সট প্রবলেমগুলো নিয়ে। তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, অনেক অনেক বেশি করে শেয়ার করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।